ওই যে ছোট্ট রফিকুল ইসলাম মাদানিকে চেনেন না? মানুষটা ছোট কিন্তু কলিজাটা অনেক বড়, ঠিক না ভাই? মানুষ ছোট, কলিজা পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই কলিজা। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই যে একজন বলে ময়মনসিংহে পোলাপান, মনে হয় ওনার বাড়ি ময়মনসিংহ না? মাস দেখছেন, এখন সাহসী ছেলেকে নিয়ে দেশের লোকেরা গর্ব করে, আল্লাহু আকবার বলেন। এখন উনি বলল দেখেন, তাকে জেলখানায় নেওয়ার 11 মাস পরে, কত মাস পরে? 11 মাস পরে বিচারক তাকে জিজ্ঞেস করে, আচ্ছা হুজুর আপনি কি কোনো ভুল করেছেন কিনা কোন? কয় মাস পরে? বেচারার 11 মাস জেল খাটা শেষ। সে আফসোস করে বলে, আমাকে 11 মাস পরে বিচারক জিজ্ঞেস করে যে আমি কি কোনো ভুল করছি কিনা। এখন আপনারা একটু বলেন, 11 মাস শেষ হয়েছে, এতদিন পরে বিচারকের মাথায় দিয়েছে, তো জিজ্ঞেস করা দরকার হুজুরের ভুলটা কি। তাহলে যে 11টা মাস যে পাস হয়ে গেল, তার জীবন থেকে হারিয়ে গেল, নিদারুণ কষ্ট করলো সে, তার পরিবার, তার মা, তার আত্মীয় স্বজন, তার মুহিব্বিন যে কষ্ট করলো, এর দায়ভারটা কে নেবে? কে নেবে এই দায়ভার? এই জন্য বলি, গণবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র যেমন সংস্কারের জন্য দাবি উঠেছে, শুধু রাষ্ট্রের বিভিন্ন সেক্টর যেমন সংস্কার দাবি উঠেছে, এই দেশের আইন কানুনও সংস্কার করা দরকার। আইনের মধ্যে অনেক ফাঁক ফোকর আছে, আছে না নাই? 17 বছর জেল খাটার পরে শুনতে পাইলাম, পত্রিকাতে পেলাম, এই লোকটা নিরপরাধ, 17 বছর খামোকা জেল কেটেছে। নাউজুবিল্লাহ বলবেন না? সব পরিবর্তন হতে হবে আল্লাহ পাকের কোরআন দিয়ে, জোরে বলতে হবে ঠিক কিনা? এই যে জুলাই আগস্ট বিপ্লবের সময় মানুষ হয়ে মানুষের সাথে এমন ব্যবহার এই দেশের প্রশাসনের লোকেরা করেছে, জানোয়ারের সাথে মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে না। এত নিষ্ঠুর আচরণ তারা কি করে করেছে? এই যে আমাদের পাশের এলাকার সাইনবোর্ডে আহত একটা ছেলেকে মুদি দোকানদার আশ্রয় দিয়েছে নিজের ঘরে। পুলিশ তাকে আশ্রয় দিয়েছে কেন? তার দোকানের শাটার উঁচা করে যে ছেলেটা আশ্রয় দিয়েছে ওরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করেছে। ওরা মানুষ না অমানুষ? আরো জোরে বলে, এই কাজ মানুষ কিভাবে করে, কি করে করে এগুলো? সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে আলেম উলামা পীর বুজুর্গ, কাউকে তারা সম্মান দেয়নি রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর কসম করে বলি, তৃতীয় সারির কিংবা এলাকার লোকাল কিছু এমপি মন্ত্রী কিংবা ব্যক্তিগতভাবে কোনো নেতা কর্মী হয়তো কোনো আলেমের সাথে সুসম্পর্ক রেখেছে, ভিন্ন কথা, কিন্তু সামগ্রিকভাবে গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা যারা পরিচালনা করেছে, তারা এই দেশের আলেমদেরকে আল্লাহর কসম বন্ধু বানায় রাখে নাই, শত্রু বানিয়ে রেখে দিয়েছিল, জঙ্গি বানিয়ে রেখে দিয়েছিল, তালেবান বানিয়ে রেখে দিয়েছিল, রাজাকার, আল বদর, আল শামস, মৌলবাদ, উগ্রবাদ শব্দ বলে বলে আলেমদেরকে কষ্ট দিয়েছে। ওই দলের এক নেতা একদিন আমাকে বলে, হুজুর আপনি তো জামাত করেন। আমি বললাম, আমি জামাত করি, আপনারে কে বললো? বলে, আমার দলের বড় নেতারা বলেছে, একবারে কেন্দ্রীয় লিডাররা বলেছে মাদানী হুজুর জামাত করে। আমি বললাম, আপনার কেন্দ্রীয় থেকে শুরু করে আপনি পর্যন্ত টোটাল মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? এগুলার কাছে কোনো এভিডেন্স নাই, যাকে যা খুশি তাই বলে দমাবার চেষ্টা করেছে। লক্ষ্মীপুরার মাহফিল থেকে আমাকে ধরে নিয়ে গেছে, স্লিপ দিয়ে নামে, এরকম মাহফিল বয়ান করছি, আমাকে স্লিপ দিয়ে নামে 2018 সালের ফেব্রুয়ারি মাসের 8 তারিখে। আমাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, আমি বললাম, ভাই আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? প্রশাসনের লোকেরা বলে থানায়। একটু স্বস্তি পেলাম, যাক থানায় যেহেতু নিয়ে যাচ্ছে, গুম তো আর করছে না, খুন তো করে ফেলছে না, আয়না ঘরে তো আর ঢুকাচ্ছে না। নিচে কোথায়? জয়দেবপুর থানায়। ওসি আমিনুল ইসলাম দায়িত্বে ছিলেন। কথা বলতে চাইলাম ওসি সাহেবের কাছে, যে সাথে কি অপরাধ আমাকে আনা হলো। ওসি কথা বলতে চায় না। 2-3বার রিকোয়েস্ট করার পরে ওসি সাহেব আসলেন, আমার সামনে চা দিলেন, বিস্কুট দিলেন, বলে হুজুরে নাস্তা খাওয়াও। ধরে নিয়ে আসছে, আমার নাস্তা খাওয়াচ্ছে। নাস্তা কি আমার মুখ দিয়ে যায়?
খাইলাম নাস্তা। খাওয়ার পরে জিজ্ঞেস করলাম, ভাই আমার কোন অপরাধে নিয়ে আসছেন একটু শুনি আমি। বলে, হুজুর আপনাকে যে কেন নিয়ে আসছি তা তো আমি জানি না। উপরের নির্দেশ, উপর থেকে নির্দেশ এসেছে আপনাকে ধরে আনতে হবে, ধরে নিয়ে আসছে। রাখলো নিয়ে থানার গারদে। আমার মোবাইল, মানিব্যাগ, টাকা পয়সা, বলো ড্রাইভারকে দিয়ে দেন, বাড়ি নিয়ে যান। চলে গেল। এরপরে কিছু সময় সেখানে একাকী গারদে। যে ডিবি আমাকে নিয়ে গেল গারদে, আমার হাত ধরে একাকী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে দিয়া বলছে, হুজুর আমারও 2টা ছেলে আছে, যে কাজটা আপনার সাথে করেছে হুজুর আমাকে বদদুয়া দিয়েন না, তাহলে আমার বংশ সহ ধ্বংস হয়ে যাবে। বিয়াদবি করেছে আপনার সাথে, কিন্তু আমি জানি আপনাকে মাহফিল থেকে নিয়ে আসছে হুজুর, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না, আমি চাকরি করি, হুকুমের গোলাম, আমাকে নির্দেশ দিয়েছে, আমি নিয়ে এসেছি। আমি মন থেকে তাকে ক্ষমা করে দিয়েছি। বেশ কিছু সময় পরে দেখি এক ভদ্রলোক, বয়স্ক মানুষ, হুইল চেয়ারে করে চলে, তাকে নিয়ে গারদে আমার সাথে নিয়ে ঢুকাইছে। আমি তার দিকে তাকায় আছি। আমি মনে মনে ভাবলাম, আমি না হয় ইয়াং মানুষ, জোয়ান মানুষ, এই মুরব্বিরে কেন আনছে? তাকে ডাক দিয়ে বললাম, চাচা আমি না হয় জোয়ান মানুষ, আমাকে ধরেছে, কিন্তু আপনি তো মুরব্বী মানুষ, আপনাকে কেন ধরছে? আপনি কি রাজনীতি করেন নাকি? জিজ্ঞেস করছি। তো তাকে তো আমি চিনি না, জানি না। তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে বললেন, আমাকে চেনেন না? আমি বললাম না। তিনি বললেন, আমার নাম হাসান উদ্দিন সরকার, নাম শুনেছেন? আমি বললাম, নাম শুনেছি কিন্তু কখনো দেখি নাই। আপনার নাম আমি শুনেছি। তিনি বললেন, তখন পরিচয় দিলেন, আমি বিএনপির মহানগরের দায়িত্বশীল ছিলাম, এক সময় এমপি ছিলাম, অনেক দায়িত্ব কথা। তখন আমি বুঝলাম, ও আচ্ছা বড় রাজনীতিবিদ, এই জন্য তাকে ধরে নিয়ে আসছে। একটু বৃদ্ধ মানুষ, লাঠি ভর করে চলে, হুইল চেয়ারে চলে, অসুস্থ ছিলেন তিনি। দেখেন, উনি আমাকে জীবনের প্রথম দেখলেন গারদে, থানার গারদে। আমি উনাকে জীবনের প্রথম দেখলাম কোথায়? কথা একটু বলেন আপনারা, এখানে শিক্ষা আছে। উনাকে আমি জীবনে প্রথম দেখলাম গারদে, উনি আমাকে দেখলেন গারদে। আমি পরিচয় দিলাম, চাচা আমি বুটবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, আমার নাম মাওলানা আব্দুর রহিম আল মাদানী, আমাকে মাহফিল থেকে নিয়ে আসছে। এটা শুনে উনি খুব কষ্ট পেলেন। তিনি আমাকে হাতে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা সবর করো, ধৈর্য ধরো, একদিন সুফল আসবে। আমাকে তিনি শান্ত করলেন। উনার জন্য আমার জন্য কোনো বিছানা ছিল না। উনার যেহেতু উনি বড় নেতা, তার জন্য দেখলাম অনেকে তুষক নিয়ে গেছে গারদে। উনি উনার তুষকে আমাকে বললেন যে, বাবা আপনি শুয়ে পড়েন। আমাকে বলতেছে, আমাকে বিছানায় শুয়াই দিয়া উনি বসে বসে তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করলেন। তো এই দৃশ্য দেখে উনার প্রতি আমার খুব মহব্বত তৈরি হলো, যে এত ভালো একটা মানুষ, চিনি না জানি না, কিন্তু উনি আমাকে সম্মান দিয়েছেন। ফজরের সময় আমি ওযু করতে গেলাম ওখানেই ভিতরেই। এরপরে উনি একটু টয়লেটের ভিতরেই, টয়লেট ছোট্ট গারদের মধ্যে বসলেন জরুরত সারার জন্য। জরুরত সেরে উনি ফ্রেশ হয়ে উনি যে টয়লেট থেকে দাঁড়াবেন, এই শক্তি আর ওনার হাতে নাই। উনি আমাকে ডাক দেন, বাবা আমাকে একটু ধরো, আমি তো দাঁড়াতে পারছি না। এত মায়া লাগলো, প্রচণ্ড শীত, ফেব্রুয়ারির 8 তারিখ। আমি 2 হাতে ভর করে, ভারী মানুষ, খুব কষ্ট করে উঠালাম। উঠানে দেওয়ার পরে উনি পুরো সময়টা তাহাজ্জুদে আল্লাহ পাকের জিকির আজকারে কোরআন তেলাওয়াতে কাটাই দিলেন। এত মোহাব্বত লাগলো তার এই আমলটা দেখে আমার কাছে, যে এত ভালো একটা মানুষ এইভাবে ধরে কষ্ট দিচ্ছে। সকালবেলা কিন্তু কেউ জানি না, উনিও জানে না উনি কোন মামলার আসামি, আমিও জানি না আমি কোন মামলার আসামি। সকালবেলা উভয়কে কোর্টে হাজির করা হলো। মামলার এজাহারে তাকায় দেখি, মামলার এজাহারে লেখা আছে, টঙ্গীতে কোনো এক গোপন বৈঠকে আমরা 150-200 মানুষ আমরা গোল মিটিং করতেছিলাম রাষ্ট্রে একটা নাশকতা তৈরি করার জন্য, এবং সেখান থেকে পুলিশ আমাদেরকে ধাওয়া দিয়েছে। ধাওয়া দেওয়ার পরে সব পালাই গেছে, আমরা 7 জন পালাইতে পারি নাই। আমাদেরকে হাতে নাতে ধরছে। আমি এবং হাসান সরকার আমরা দুজনে মিলে পরিকল্পনা করেই নাটকটা করতেছিলাম ওই জায়গায়। আমার পকেটে 16টা ককটেল পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। এখন আপনারা বলেন, এই মামলা যে লিখেছে ও কয় বোতল খাইছে? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে এমন মামলা লেখা যায় না। প্রত্যেকটা আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? হাজারো কষ্টের মাঝে আপনাদেরকে ছোট্ট একটা কথা